হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমরা জানি আজকের যে টপিক আমাদের রয়েছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ঠিক আছে। আমরা জানি যে প্রত্যেক ক্লাসেই, বিশেষ করে ক্লাস 8 থেকে এটি শুরু হয়। ক্লাস 8 থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই এটা থাকে গ্রামার পার্টে, এবং কম্পিটিটিভ এক্সামেও, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা এটা পেয়ে থাকি। তো এটা অনেকের কাছেই একটা চিন্তার বিষয়, আমি জানি ভালো করে। বাট তোমরা যদি আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি যে ভয়েস সম্বন্ধে তোমাদের যে কোনো ধরনের ডাউট সেটা ক্লিয়ার হয়ে যাবে, এবং যারা ভয়েস আজ পর্যন্ত সঠিকভাবে চেঞ্জ করতে পারো না, তাদের কাছেও এটা ক্লিয়ার হবে, বা তোমরা এরপর থেকে করতে পারবে, এই বিষয়ে আমি আশাবাদী। তো যার জন্য আমি ভিডিওটি করছি কমপ্লিট বাংলা ভাষায়, বা কমপ্লিটলি বাংলায় আমি করার চেষ্টা করছি, ঠিক আছে, বোঝানোর চেষ্টা করছি, যাতে স্টুডেন্টদের প্রত্যেকেই অ্যাটলিস্ট এই ভয়েস চেঞ্জটা শিখতে পারো বা করতে পারো। কারণ আমি দেখেছি যে স্কুলের খুব বেশি হলে, কারণ আমাদের বিশেষ করে যে স্কুলগুলো গ্রামের মধ্যে, যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতে আমরা দেখে থাকি যে প্রথম সারির কয়েকটি ছেলে মেয়ে, হয়তো 5-7 বা 10 জন ভয়েস চেঞ্জ বা অন্যান্য ন্যারেশন বা গ্রামারের বিষয়গুলো ওরা জানে। এছাড়া বাকি স্টুডেন্টরা এগুলো মানে করারই চেষ্টা করে না, ইভেন তাদের মিনিমাম আইডিয়াটুকুও থাকে না। তো যার জন্য আমি চাইছি যে তোমরা প্রত্যেকেই যেন এটা শিখতে পারো, তোমাদের মাধ্যমিক থেকে হায়ার সেকেন্ডারি যে কোনো এক্সামে যেন এটা সঠিকভাবে করতে পারো, এবং তারপর যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা চাকরির যে পরীক্ষাগুলো, সেই চাকরির পরীক্ষাগুলোতে তোমরা যেন ভয়েস চেঞ্জটা সঠিকভাবে করতে পারো। তো সবার আগে যেটা আমাদের প্রয়োজন, যে ভয়েস চেঞ্জ আমরা জানি, তো আমরা কি হয়, প্রাথমিকভাবে আমাদের কিছু শেখার ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে যায়। কারণ আমরা যে কোনো বিষয় শেখার সময়, যেমন ভয়েসের ক্ষেত্রেই যদি বলি, যে ভয়েস বিষয়টি কি, গ্রামারের ক্ষেত্রে ভয়েস বলতে কি বোঝায়, সেটা না জেনে আমরা কি করি, আমরা আগেই ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমরা ফোকাস করি, বা সেই নিয়মগুলো আমরা জানার চেষ্টা করি। তো যার জন্য অনেকের ক্ষেত্রে এটা হয়ে যায় যে ভয়েস চেঞ্জ তারা করতে পারে, বাট হোয়াট ইজ ভয়েস যদি এটা কোশ্চেন করা হয়, সেই আনসারটা তারা কিন্তু কখনোই দিতে পারে না, যে ভয়েস কি ইন গ্রামার। আমরা জানি ভয়েসের একটা মিনিং আছে, যে আমরা ভয়েস বলে থাকি যে ভয়েস হচ্ছে আমাদের হেড স্যারের ভয়েস খুব সুন্দর, গলার ভয়েস খুব সুন্দর, এরকম আমরা বলে থাকি, ঠিক আছে। বা গানের স্যারের গলার ভয়েসটি খুব সুন্দর, কিন্তু ওই ভয়েসের সঙ্গে আমাদের গ্রামারের ভয়েসের কোনো সম্বন্ধ নেই, কোনো সম্পর্ক নেই। গ্রামারের ক্ষেত্রে ভয়েস কমপ্লিটলি আলাদা। তো আমরা সবার আগে একটু জানার চেষ্টা করব যে গ্রামারে ভয়েস বলতে কি বোঝায়। গ্রামারে ভয়েস বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি গ্রামারে ভয়েস বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে ভয়েস একটি ভার্বের ফর্ম বা গঠনকেই বোঝায়, তাছাড়া আর কিছুই নয়। জাস্ট একটি ভার্বের ফর্ম বা গঠন, ঠিক আছে। আমি যদি ইংলিশ ডেফিনেশনটা বলি, এটা ডিটেলস তখন বললে আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে। যে আমরা খুব সংক্ষেপে বলতে পারি যে ভয়েস হচ্ছে ভার্বের একটি ফর্ম বা গঠন। যেমন আমি দেখিয়েছি এখানে, দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট, ঠিক আছে। দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট, এখানে ভার্ব ফর্ম আমরা পাচ্ছি কিল্ড, পাস্ট টেন্স ফর্মে রয়েছে, ঠিক আছে। এই ভার্ব ফর্মটাই কিন্তু কিসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে।
তার মানে ভয়েস কিসের সাথে সম্পর্কিত? ভার্বের সাথে। আরও অন্যান্য কিছুর সাথে সম্পর্ক আছে, সেটা আমি পরে বলছি। মেনলি আগে তোমাদের মনে রাখতে হবে যে ভয়েস হচ্ছে ভার্বের একটি ফর্ম বা গঠন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি এইটার যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কি পাচ্ছি আমরা? দ্য র্যাট ওয়াজ কিলড বাই দ্য ক্যাট। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেলাম? কিলড আছে অ্যাক্টিভে, প্যাসিভে কি পেলাম? প্যাসিভে পেলাম ওয়াজ কিলড। এই ওয়াজ কিলড এই ভার্ব ফর্মটি হচ্ছে প্যাসিভে আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ভয়েসের ফর্ম বা আমরা ভার্বের ফর্ম বা গঠনটাই হচ্ছে ভয়েস। এবার শুধু কি এটুকু? না, শুধু এটুকু নয়। আমরা যখন ডিটেলস জানবো যে ভয়েস কাকে বলে তখন তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হবে। প্রথমেই আমি ইংলিশ ডেফিনেশনটা বলছি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। হোয়াট ইজ ভয়েস? অ্যাকচুয়ালি ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব, যেটা আমি এক্ষুনি বললাম। ভয়েস ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব দ্যাট শোজ whether the person denoted by the subject does something or something is done to the subject. বোঝা গেল? আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ফর্ম অফ এ ভার্ব দ্যাট শোজ, যেটা আমাদেরকে দেখিয়ে দেয় যে সাবজেক্ট যে পার্সনটিকে, whether the person denoted by the সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট আমরা জানি। তাহলে সাবজেক্ট যে পার্সনকে ডিনোট করছে, এখানে কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলারকে ডিনোট করছে, দ্য ক্যাট। তাহলে সাবজেক্ট যে পার্সনটিকে ডিনোট করছে, যে পার্সনটিকে বোঝাচ্ছে, সেই সাবজেক্টটি নিজে কাজ করছে, ডাজ সামথিং, অর সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট। যখন এই ভার্ব ফর্মটা দেখিয়ে দিচ্ছে the person denoted by the subject does something, এখানে দ্য ক্যাট কিছু করছে, এই ভার্ব ফর্মটা দেখিয়ে দিচ্ছে যে ক্যাট এই কাজটি করছে। কিল, দি ইভেন্ট অফ কিলিং, হত্যা করার যে ঘটনাটি বা কাজটি, অ্যাকশন, সেই কাজটি কে করেছে? দ্য ক্যাট। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলছি, তখন ভার্বটি আছে কিসে? অ্যাক্টিভে। এই জন্য আমরা এটাকে বলছি অ্যাক্টিভ ভয়েস। আর যখন এই ভার্ব ফর্মটা বুঝিয়ে দিচ্ছে দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং অর সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট, এই ভার্ব ফর্মটা দেখিয়ে দিচ্ছে যে সাবজেক্ট এখানে কি আছে? দ্য র্যাট, যেটা অ্যাক্টিভে অবজেক্ট ছিল সেটা প্যাসিভে সাবজেক্ট হয়ে গেছে। তাহলে এই কিল, হত্যা করার যে কাজটি, সেটা কি র্যাট করেছে? না, এখানে র্যাট করেনি, বরং র্যাটের প্রতি, অর্থাৎ র্যাটকেই হত্যা করা হয়েছে। তার মানে এটা কি? এটা সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট, সাবজেক্টের প্রতি কিছু এখানে করা বোঝাচ্ছে। কি করা? এখানে কিলিং বা হত্যা। ঠিক আছে, তাহলে যখন যে ভার্ব ফর্মটা দেখিয়ে দিচ্ছে যে সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট, তখন সেই ভার্ব ফর্মটিকে আমরা বলছি যে এটা প্যাসিভে আছে। আশা করছি বোঝাতে পারলাম। এবার আমরা দেখব যে প্যাসিভ বলতে কি বোঝাচ্ছে, মেনলি কি ফর্ম যখন বললাম, তাহলে ফর্ম, যে কোনো একটা ফর্ম, ভার্বের ফর্ম আমরা সহজেই বুঝতে পারবো বা জানতে পারবো। তাহলে প্যাসিভ ফর্ম বলতে এখানে কি বোঝাচ্ছে? আমি প্যাসিভের পাশেই এখানে দেখিয়েছি বি প্লাস পাস্ট পার্টিসিপল। তোমরা ভালো করে মনে রাখবে, আমি আবারও বলছি যে প্যাসিভ মানে বি, বি মানে শুধু এখানে বি বোঝায়নি, বি বলতে বি ভার্বের যে কোনো একটি ফর্ম। তাহলে বি ভার্বের কি কি ফর্ম আছে? বি ভার্বের আমরা জানি 8টি ফর্ম আছে। কি কি? এখানে আমরা সবগুলোই পাচ্ছি। এম ইজ আর, প্রেজেন্ট টেন্স ফর্ম, সিম্পল প্রেজেন্ট টেন্স ফর্ম বি ভার্বের। ওয়াজ ওয়ার, ঠিক আছে, পাস্ট টেন্স ফর্ম বা সিম্পল পাস্ট টেন্স ফর্ম বি ভার্বের। বি নিজেই একটি ফর্ম, বি একটি ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম।
তারপরে আমরা পাচ্ছি পার্টিসিপল, অ্যাক্টিভ পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটা বিং, বি এর সাথে আইএনজি, বিং একটি ফর্ম। এই বি এর সঙ্গে আইএনজি আমরা যোগ করতে পারছি যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম। এবং আরেকটি ফর্ম হচ্ছে বিন, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা বিন, আমরা পারফেক্ট টেন্সে ব্যবহার করছি বিন প্যাসিভের ক্ষেত্রে। তাহলে এই বি ভার্বের 8টি ফর্মের যে কোনো একটি ফর্ম থাকবে, প্লাস তারপর কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা মেইন ভার্ব অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে মেইন ভার্বটি থাকছে সেই মেইন ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের করতে হবে। এখানে এটা একই যদিও ফর্মটি আছে, বাট এটা হচ্ছে পাস্ট টেন্স ফর্ম আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তো প্যাসিভ মানে বি ভার্বের যে কোনো একটি ফর্ম প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভে অবশ্যই এটা মনে রাখতে হবে। এবার আমরা যাচ্ছি যে কিভাবে, এবার আমরা ভয়েস চেঞ্জের নিয়মে আমরা যাচ্ছি, রুলস, হাউ টু ট্রান্সফর্ম অ্যান অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে এটা অলরেডি তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি রুলসগুলো এখানে আবার লিখে দিয়েছি। খুব সিম্পল ওয়েতে আমরা ভয়েস চেঞ্জের নিয়মগুলো আমরা শিখতে পারি। যেভাবে আমি পরপর রুলসগুলো দেখিয়েছি, এই রুলসগুলো যদি তোমরা ঠিক একইভাবে পরপর এই সিকোয়েন্স মেনটেন করেই যদি তোমরা করো, ভয়েস চেঞ্জটা করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করো, তাহলে অবশ্যই তোমরা নির্ভুলভাবে ভয়েস চেঞ্জ করতে পারবে, এটা বলতে পারি। কি, ফার্স্ট অফ অল, নাম্বার 1, আমি খুব সংক্ষেপে লিখেছি বোর্ড ছোট হওয়ার কারণে, যে অ্যাক্টিভ অবজেক্ট। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে ভয়েস চেঞ্জ করার সময়, প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের আমাদের অবজেক্টটিকে খুঁজে নিতে হবে। অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটি আছে সেখানে অবজেক্টকে আমাদের খুঁজে নিতে হবে। তাহলে এই প্রসঙ্গে আমাদের গ্রামার বইগুলোতে যেটা আমরা উল্লেখ পাই, যে শুধুমাত্র অবজেক্ট কিভাবে আমরা খুঁজে বের করব সেটার পদ্ধতি, যে ভার্বকে, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়াকে কি অথবা কাকে, হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটি আমরা পাই সেই উত্তরটি হচ্ছে অবজেক্ট। কিন্তু অবজেক্ট কি, এই জিনিসটা আমরা যদি ভালো করে একটু বুঝে নেই তাহলে অবজেক্টটি সহজেই আমরা খুঁজে বের করতে পারবো। কারণ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবজেক্ট মাস্ট, অবজেক্ট ছাড়া কখনোই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। এর জন্য বলা হয়ে থাকে বা আমরা জানি যে এই যে ভার্বটি কিল, বা আরও আমি এখানে ভার্ব দেখিয়েছি ইট, এখানে দেখিয়েছি গেভ, এই যে ভার্বগুলো, যে ভার্বগুলোর আমরা ভয়েস চেঞ্জ করে থাকি, এই ভার্বগুলো কি ভার্ব, এগুলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভের অর্থ কি, ট্রানজিটিভ ভার্ব কি, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব তাদের পর বা তাদের পরে, যে ভার্বগুলি তাদের পরে অবজেক্ট গ্রহণ করে বা অবজেক্ট নেয়। ঠিক আছে, দ্য ভার্বস দ্যাট টেক অবজেক্ট আফটার দেম, সেই ভার্বগুলোকেই আমরা বলে থাকি ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ কিছু ভার্ব আছে যাদের পরে অবজেক্ট বসে না বা অবজেক্ট প্রয়োজন হয় না। ইনট্রানজিটিভ ভার্ব স্লিপ, রান বা ড্রিম, এই জাতীয় ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে প্রশ্ন আসে যে আমরা কি ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ করতে পারি? হ্যাঁ, আমরা করতে পারি। কখন? যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয় তাহলে আমরা ইনট্রানজিটিভ ভার্বেরও ভয়েস চেঞ্জ করতে পারি। সেটা আলাদা নিয়ম, যখন আমরা বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়মগুলো দেখব তখন ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ, ঠিক আছে, তখন আমরা সেটা জানব। মেনলি সবার প্রথমে আমাদের মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আগে
অবজেক্টকে খুঁজে পেতে হবে। তাহলে অবজেক্ট বলতে কি বোঝাচ্ছে? হোয়াট ইজ অবজেক্ট? এখানে আমরা মনে রাখব যে অবজেক্ট আর সাবজেক্ট ইংলিশে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি যে ইংলিশ সেন্টেন্সের গঠনটাই হচ্ছে কিন্তু SVO, এই প্যাটার্নটা আমরা বলে থাকি যে ইংলিশ সেন্টেন্সের গঠনটিই হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট এখানে থাকবেই অ্যাক্টিভ ভয়েসে। তাহলে অবজেক্ট কি সেটা আমাদের জানা প্রয়োজন। যখন একটি এরকম অবজেক্ট থাকবে, এখানে এই সেন্টেন্সটি যদি তোমরা খেয়াল করো, শি গেভ মি আ পেন, এখানে দুটি অবজেক্ট রয়েছে। এই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু যখন আমরা এরকম ভার্বের পর একটি মাত্র অবজেক্ট দেখতে পাবো, সেই অবজেক্টটি হচ্ছে কি? সেই অবজেক্টটিকে বলা হয়ে থাকে ডিরেক্ট অবজেক্ট। তার মানে অবজেক্ট আমরা দু ধরনের অবজেক্ট পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট অবজেক্ট এবং তার আগে একটি অবজেক্ট দেখতে পাচ্ছি ইনডিরেক্ট অবজেক্ট। তার মানে এই ভার্বের পর দুটি অবজেক্টও থাকতে পারে। যে ভার্বের পর এই ধরনের দুটি অবজেক্ট থাকে, প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট, পরে ডিরেক্ট অবজেক্ট, এই ভার্বগুলোকে বলা হয় ডাইট্রানজিটিভ ভার্ব, ডাইট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এবার ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হচ্ছে যে যখন একটি অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটি অবশ্যই ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট ছাড়াও ডিরেক্ট অবজেক্ট কিন্তু ব্যবহার হয়, বাট এই ডিরেক্ট অবজেক্ট ছাড়া কখনোই ভার্বের পর শুধু ইনডিরেক্ট অবজেক্ট ব্যবহার হয় না, এটা মনে রাখবে। যখন ইনডিরেক্ট অবজেক্ট থাকবে তখন অবশ্যই ডিরেক্ট অবজেক্টও থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মেইনলি জানবো যে তাহলে দু ধরনের অবজেক্ট পাচ্ছি। যখন একটি অবজেক্ট, তাহলে সেটা কি অবজেক্ট? অবশ্যই সেটি ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে ডিরেক্ট অবজেক্ট কাকে বলে? হোয়াট ইজ ডিরেক্ট অবজেক্ট? অ্যাকচুয়ালি ডিরেক্ট অবজেক্ট refers to person or entity that undergoes the action. পার্সন অর এন্টিটি, এন্টিটি বলতে যে কোনো জিনিস বোঝায়, যে কোনো বস্তু বোঝায়। তাহলে পার্সন অর এন্টিটি দ্যাট আন্ডারগোজ দি অ্যাকশন। ঠিক আছে, তাহলে আন্ডারগো আমরা নিশ্চয়ই জানি। আন্ডারগো কথার অর্থ কি? আন্ডারগো কথার অর্থ হচ্ছে যেটা আমরা বলতে পারি এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করে থাকে, বা পাস্ত্র, যেটার মধ্য দিয়ে কোনো কিছু সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে পার্সন বা এন্টিটি যার মধ্য দিয়ে একটি কাজ সম্পন্ন হয়, স্পেসিফাইড বাই দ্য ভার্ব। তাহলে ভার্ব তো কিছু না কিছু একটা কি করে? অ্যাকশন বা কাজ স্পেসিফাই করে। তাহলে আমরা যে ভয়েস চেঞ্জ করি যে ভার্বগুলো, সেগুলো অবশ্যই কিন্তু অ্যাকশন ভার্ব, অর্থাৎ আমরা এই ভার্ব টাইপটাকে ডাইনামিক ভার্বও বলতে পারি, ডাইনামিক ভার্ব। তাহলে ডাইনামিক ভার্ব বা অ্যাকশন ভার্বেরই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। ডাইনামিক ভার্বের অপোজিট হচ্ছে স্টেটিভ ভার্ব, যেটা অবস্থা বোঝায়, স্টেট অফ বিং যেটা বোঝায়, সেই ভার্বের কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না। আমরা ডাইনামিক ভার্ব অর্থাৎ অ্যাকশনস, কোন ধরনের অ্যাকশন? যে কোনো অ্যাকশন সেটা হতে পারে, ফিজিক্যাল অ্যাকশন হতে পারে, মেন্টাল অ্যাকশন হতে পারে, বা পারসেপচুয়াল অ্যাকশন হতে পারে। ফিজিক্যাল অ্যাকশন, ঠিক আছে, যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রয়োজন সেই কাজ। মেন্টাল, যেমন থিঙ্ক বা এই জাতীয় যে কাজগুলো, সেটা হচ্ছে মেন্টাল অ্যাকশন। পারসেপচুয়াল, যেগুলো পারসিভ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে অ্যাকশনগুলো সম্পন্ন হয়, যেমন টু সি, দেখা, এটা হচ্ছে পারসেপচুয়াল অ্যাকশন। তো যে কোনো অ্যাকশন অর্থাৎ অ্যাকশন ভার্বেরই কিন্তু আমরা আবার ভয়েস চেঞ্জ করে থাকি। তাহলে ভার্ব যে অ্যাকশন বা কাজটিকে স্পেসিফাই করছে, ঠিক আছে, নির্দিষ্ট করছে, এই কাজটি যার মধ্য দিয়ে
সেটা পার্সন হতে পারে বা থিং হতে পারে, ঠিক আছে, হোয়াট এভার। এন্টিটি বলতে যে কোনো কিছু বোঝায়। তাহলে যার মধ্য দিয়ে সম্পন্ন হয় বা যে সেই অ্যাকশনটি এক্সপেরিয়েন্স করে তাকেই আমরা বলে থাকি ডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে কিলিং, দি ইভেন্ট অফ কিলিং অর দি অ্যাকশন অফ কিলিং। কে এক্সপেরিয়েন্স করেছে? কার মধ্য দিয়ে এই হত্যাটি হয়েছে বা কাকে হত্যা করা হয়েছে? দ্য র্যাট। কিলিং এটা এক্সপেরিয়েন্স করেছে দ্য র্যাট। দ্যাটস ওয়াই দ্য র্যাট ইজ ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডিরেক্ট অবজেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে আমাদের যে অবজেক্টকে খুঁজে পাওয়া। তাহলে তোমরা যদি অবজেক্ট কাকে বলে এটা নাও জানো, তারপরেও করতে পারবে। কিভাবে খুঁজে নেবে? এই ভার্বটিকে জানো, প্রথমেই সাবজেক্ট তারপরে ভার্ব, এই ভার্বটিকে কি অথবা কাকে, হোয়াট এবং হোম দিয়ে কোশ্চেন করবে। তাহলে হোয়াট, যেমন কিল হত্যা করা, কি দিয়ে কোশ্চেন করো? কি হত্যা করেছিল? দ্য র্যাট। বা হোম, কাকে হত্যা করেছিল? দ্য র্যাট। এটাই উত্তর আসে। তাহলে যেটি উত্তর আসবে, দি আনসার উইল বি দি অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্ট তোমরা পেয়ে গেলে। সবার প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ অবজেক্ট, অর্থাৎ প্যাসিভে অ্যাক্টিভের এই অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। অ্যাক্টিভ অবজেক্ট বিকামস দ্য সাবজেক্ট ইন প্যাসিভ। তার মানে সবার প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভের অবজেক্টটিকে খুঁজে নেওয়া। আমি শুধু অ্যাক্টিভ অবজেক্ট লিখেছি কারণ এটাই আমাদের আগে প্রয়োজন। অ্যাক্টিভ অবজেক্টটিকে খুঁজে নিয়ে প্যাসিভের সাবজেক্টের জায়গায় বসাবো। তারপর কি? তারপরে নাম্বার 2 আমি স্টার মার্ক করেছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। বি ভার্ব, একটি আমাদের বি ভার্ব বসাতে হবে। এর আগেই আমি বলে নিয়েছি যে বি ভার্ব বলতে যে বি ভার্ব শুধু বি ভার্বকে বোঝাচ্ছে না, বি ভার্বের 8টি ফর্মের যে কোনো একটি ফর্ম, সেটা আমরা বসাবো। কোন নিয়মে বসাবো? এখানে অ্যাক্টিভ ভার্বের টেন্সটি আমাদের খেয়াল করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের যে ভার্বের টেন্স রয়েছে সেই টেন্স অনুসারে আমরা বি ভার্বের ফর্ম ব্যবহার করব। এখানে মনে রাখতে হবে, আমরা আরেকটা কথা মনে রাখতে পারি যে অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকে, প্যাসিভ ভয়েস সেই টেন্সেই থাকে। টেন্সের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখা খুব সহজ। এখানে টেন্সের কোনো পরিবর্তন নেই। যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে বি ভার্বের আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ফর্ম ব্যবহার করব। যদি সিম্পল পাস্ট হয় বি ভার্বের সিম্পল পাস্ট টেন্স ফর্ম আমরা ব্যবহার করব। যদি কন্টিনিউয়াস হয় অ্যাসপেক্ট বা তোমাদের সুবিধার্থে টেন্স বলা হয়ে থাকে, যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা বি ভার্বের সেই কন্টিনিউয়াস ফর্ম আমরা ব্যবহার করব, অর্থাৎ সেই পার্টিসিপল ফর্ম বা আইএনজি পার্টিসিপল। ঠিক আছে, আইএনজি ফর্মটা ব্যবহার করব। এটা 2 নম্বর। এই যে নিয়মটি, কোন টেন্স থাকলে কোন ভার্বের ফর্ম, বি ভার্বের কোন ফর্মটা বসাবে বা কমপ্লিট কোন ফর্ম বসাবে সেটা লিখে দেয়া আছে পরপর। ভালো করে খেয়াল করে দেখো। অ্যাক্টিভ টেন্স, প্যাসিভ ভার্ব। সিম্পল প্রেজেন্ট, যদি অ্যাক্টিভের এই জায়গাটিতে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা বসাবো বি ভার্বের কোন ফর্ম? সিম্পল প্রেজেন্ট ফর্ম, এটা বি ভার্বের। অ্যাম, ইজ, আর এটা সাবজেক্টের পার্সন অনুসারে আমরা বসাবো। ঠিক আছে, কোথায় অ্যাম, কোথায় ইজ, কোথায় আর সেটা নিশ্চয়ই আমরা জানি। সিম্পল পাস্ট থাকলে ওয়াজ, ওয়ার। সিম্পল ফিউচার শ্যাল, উইল, বি, মানে শ্যাল বি বা উইল বি। বি আমরা এখানে পাচ্ছি, বি এর সঙ্গে শ্যাল, উইল ইউজ করা হচ্ছে। এবার আসা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি পাচ্ছি? এখানেও ঠিক বি ভার্বের আইএনজি ফর্ম। কন্টিনিউয়াস যেহেতু আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে আইএনজি অর্থাৎ অ্যাক্টিভ পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয় বি ভার্বের সঙ্গে। অ্যাম, ইজ, আর এখানেও বিং, অর্থাৎ অ্যাম বিং, ইজ বিং বা আর বিং, এটা সাবজেক্টের পার্সন অনুসারে। ঠিক আছে, নাম্বার অনুসারে।
নাম্বার 5 পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে আমরা পাচ্ছি ওয়াজ, ওয়ার, বিং। ওয়াজ বিং অথবা ওয়ার বিং। ফিউচার কন্টিনিউয়াসে নেই, আমাদের এই কয়েকটি টেন্সেরই আমরা ভয়েস চেঞ্জ করে থাকি। এরপর আসা যাক প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে আমরা কি পাচ্ছি? বি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম পাচ্ছি বিন, কার সঙ্গে? হ্যাভ হ্যাজের সঙ্গে। ঠিক আছে, অক্সিলারি হিসাবে হ্যাভ হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্টে, আমরা জানি। তাহলে অবশ্যই হ্যাভ হ্যাজ থাকবে, তার সঙ্গে বিন। তারপর পাস্ট পারফেক্ট হ্যাড সঙ্গে বিন, বি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম। ফিউচার পারফেক্ট শ্যাল অবলিক উইল হ্যাভ, মানে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, দেন বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিন। তাহলে এই চারটি তোমরা খুব ভালো করে মুখস্থ রাখবে বা মনে রাখবে, ভালো করে যেন এখানে কোথাও যেন ভুল না হয়, যে কোন টেন্সে কোন ফর্মটা বসবে, এটা কোথাও যেন ভুল না হয়। যারা টেন্স ভালো করেই জানো তারা এইটুকু মনে রাখলেই হবে যে এখানে টেন্সের কোনো পরিবর্তন নেই, আমরা টেন্স অনুসারে বি ভার্বের ফর্মগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, নেক্সট এবার আসা যাক নম্বর 3। তাহলে বি ভার্বের ফর্ম বসালাম, আমরা এখানে কি পাচ্ছি? সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট, সিম্পল পাস্টে কি আছে? ওয়াজ, ওয়ার। তাহলে এখানে দ্য সাবজেক্ট হচ্ছে দ্য র্যাট। ঠিক আছে, এই নিয়ম অনুসারে ভার্ব আসলো ওয়াজ। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ওয়াজ ওয়ারের মধ্যে কোনটি বসবে? ওয়াজ। এবার নাম্বার 3 পাস্ট পার্টিসিপল। কিসের পাস্ট পার্টিসিপল? অ্যাক্টিভে যে ভার্বটি থাকবে, মেইন ভার্ব। ঠিক আছে, মেইন ভার্ব যে থাকবে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এক্ষেত্রে কি প্রয়োজন? ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি ভার্বের, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই জানতে হবে। তাহলে কিল, এটা একটি রেগুলার ভার্ব, আমরা জানি কিলের পাস্ট ফর্ম হচ্ছে কিল্ড, পাস্ট পার্টিসিপল একই কিল্ড, ইডি যোগ করা হচ্ছে কিলের সঙ্গে। ঠিক আছে, তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড বসলো। নাম্বার 4 হচ্ছে বাই। এটি একটি প্রিপোজিশন। জেনারেলি ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রেই আমরা বাই ব্যবহার করে থাকি এই ভার্বের পর, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মের পর বাই ব্যবহার করে থাকি। এর এক্সেপশন আছে, অবশ্যই ব্যতিক্রম আছে। কিছু ভার্ব নির্দিষ্ট কিছু প্রিপোজিশন নেয় তাদের পর, যেমন ভার্বটি যদি নো, কে এন ও ডব্লিউ, নো হয় তাহলে তারপরে বসে টু। যদি ফিল হয়, এফ আই এল এল, ফিল, তাহলে তারপরে যেমন বসে উইথ। তারপর শক, এস এইচ ও সি কে, শক, তারপরে বসে অ্যাট। ঠিক আছে, তো এরকম নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপর কি নাম্বার 5 হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। তাহলে নাম্বার 5 হচ্ছে বাইয়ের পর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি এখানে বসবে। সাবজেক্ট এখানে দ্য ক্যাট আছে, তাই এখানে দ্য ক্যাটই বসেছে। কিন্তু যদি এটা প্রোনাউন হয়, তাহলে প্রোনাউন সাবজেক্ট থেকে যখন অবজেক্ট হয়ে যাবে তখন এর ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা এখানে পাচ্ছি এই এক্সাম্পলটিতে, ভালো করে খেয়াল করে দেখো, আই ইট রাইস, এখানে সাবজেক্ট আই আছে, পার্সোনাল প্রোনাউন, এটা রাইস ইজ ইটেন বাই মি। তাহলে আই এর অবজেক্টিভ কেস হচ্ছে মি। ঠিক আছে, তাহলে এখানে আমরা মি ব্যবহার করছি। ঠিক একই রকমভাবে উই থাকলে আস, ইউ থাকলে ইউ হয়, হি বা শি থাকলে জানি হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম। এইভাবে আমরা অবজেক্টিভ যে কেসটি রয়েছে বা ফর্মটি রয়েছে সেই ফর্মটা এখানে ব্যবহার করে থাকি। তাহলে যখন বাইয়ের পর এখানে কোনো নাউন ফ্রেজ যখন বসলো, এটাকে আমরা একসঙ্গে বলা হচ্ছে যে একটা বাই ফ্রেজ তৈরি হচ্ছে। এটা কিন্তু মিললে অনেকেরই ধারণা যে আমরা সাবজেক্টটিকে অবজেক্ট করতে হয়। এটা কিসের অবজেক্ট? অবশ্যই প্রিপোজিশনের অবজেক্ট আমরা বলতে পারি। ঠিক আছে, এটা একটি প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ মানেই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে,
বা বাই ফ্রেজ একটা এখানে তৈরি হবে শেষে ভার্বের পর। বোঝা গেল? তার মানে পরপর এই 5টি নিয়ম যদি তোমরা ফলো করো, অনুসরণ যদি করো, তাহলে ভয়েস চেঞ্জটা সিম্পলি করতে পারবে। ঠিক আছে? এবার এখানে আরেকটি বিষয় উদাহরণের সঙ্গে আমি দেখিয়েছি কি, আই ইট রাইস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে একই নিয়ম, অবজেক্ট মানেই হচ্ছে, তাহলে যেহেতু অবজেক্টের আমরা সংজ্ঞায় বা ডেফিনেশনে আমরা পেলাম যে পার্সন অর এন্টিটি দ্যাট আন্ডারগোজ দি অ্যাকশন, ঠিক আছে, স্পেসিফাইড বাই দ্য ভার্ব। তাহলে অবজেক্ট কি হচ্ছে, আমরা এক কথায় বলতে পারি আন্ডারগোয়ার অফ অ্যাকশন। ঠিক আছে? কাজটি এই অবজেক্টের মধ্য দিয়েই সম্পন্ন হয়, বা এই অবজেক্ট কি করে, এক্সপেরিয়েন্স করে। হ্যাঁ, অবজেক্ট কি করে, এক্সপেরিয়েন্স করে এই অ্যাকশনটি, এই কাজটি। এজন্য এটাকে বলছি আন্ডারগোয়ার অফ অ্যাকশন, বা এটাকে প্যাশেন্টও বলা হয়ে থাকে। ঠিক আছে? আর সাবজেক্ট কি, সাবজেক্ট যেহেতু কাজটি করছে, এখানে এই ফর্মটা কি দেখিয়ে দিচ্ছে, দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট কাজটি করছে, তার মানে এই সাবজেক্টকে আমরা বলতে পারি এজেন্ট বা ডুয়ার। যে কাজ করে তাকেই ডুয়ার বলা হচ্ছে, তাই এজেন্ট বলা হচ্ছে বা ডুয়ার। তার মানে অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে এজেন্ট বা ডুয়ার, আর অবজেক্ট হচ্ছে আন্ডারগোয়ার অফ অ্যাকশন, ডিরেক্ট অবজেক্ট। বোঝা গেল? এবার যখন আমরা প্যাসিভে যখন ট্রান্সফর্ম করছি, তখন এই আন্ডারগোয়ার অফ অ্যাকশন, ঠিক আছে, যার মধ্য দিয়ে কাজটি সম্পন্ন হচ্ছে, সে সাবজেক্টের জায়গায় চলে আসলো। তাহলে প্যাসিভের সাবজেক্ট কিন্তু এজেন্ট বা ডুয়ার নয়। আই এজেন্ট বা ডুয়ার এই অ্যাকশনের, দি ইভেন্ট অফ ইটিং, এই খাওয়া কাজের এজেন্ট বা ডুয়ারকে আই। এই ডুয়ার কোথায় চলে গেল, ঠিক এই বাই ফ্রেজে। ঠিক আছে? এখানে মি হয়ে গেল, ডুয়ার বা এজেন্ট এখানে চলে আসলো। বোঝা গেল? তার মানে প্যাসিভের সাবজেক্ট কখনোই কাজ করে না, ডুয়ার বা এজেন্ট নয়। তাহলে এটা ভালো করে বুঝতে পারলেই আমরা কোথায় প্যাসিভ ব্যবহার করব, এটা আমরা অবশ্যই সঠিকভাবে ব্যবহার করতে পারবো। এটা আমাদের জানা হয়ে যাবে যে কোথায় অ্যাক্টিভ এবং কোথায় প্যাসিভ ব্যবহার করতে হয়। যদি সাবজেক্ট ডুয়ার বা এজেন্ট হয়, এখানে যেমন দ্য ক্যাট, এই হত্যা করা কাজটি কে করেছে, দ্য ক্যাট, তাহলে দ্য ক্যাট হচ্ছে এজেন্ট, তাই এটা অ্যাক্টিভেই আছে। এবার দ্য র্যাট, যাকে হত্যা করা হয়েছে, র্যাট কিন্তু হত্যা করেনি, র্যাটকে হত্যা করা হয়েছে। ঠিক আছে? তাহলে দ্য র্যাট হচ্ছে দি আন্ডারগোয়ার অফ দি অ্যাকশন, তাই দ্য র্যাট এখানে সাবজেক্ট হয়ে গেছে। দ্য র্যাট এজেন্ট নয়, সাবজেক্ট হলেও এখানে এজেন্ট বা ডুয়ার নয়। যে হত্যা করা কাজটি করেছে, এজেন্ট বা ডুয়ার, সে কোথায় আছে, দ্য ক্যাট এখানে শেষে চলে গেছে। ঠিক আছে? তার মানে প্যাসিভের সাবজেক্ট কখনো কাজ করে না, তার প্রতি কিছু করা হয়। প্রথমেই আবার মনে করে দেখো যে দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট কি দেখায় আমাদের, শোজ দ্যাট সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট, সাবজেক্টের প্রতি কিছু করা হয়। আচ্ছা, এবার এটা জাস্ট একটু বলে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অবজেক্ট, কিছু ভার্বের পর এরকম দুটি অবজেক্ট থাকতে পারে। শি গেভ মি আ পেন, তাহলে যেটা বললাম যে ডিরেক্ট অবজেক্ট অবশ্যই থাকবে ট্রান্সিটিভ ভার্বের পর, ইনডিরেক্ট অবজেক্ট থাকতে পারে, কিন্তু ডিরেক্ট অবজেক্ট ছাড়া ইনডিরেক্ট অবজেক্ট কখনোই থাকবে না। এটা শি গেভ মি, এটা কখনোই হবে না, কিন্তু শি গেভ এ পেন এটা হতে পারে। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। ঠিক আছে? তো যখন এরকম থাকবে ইনডিরেক্ট অবজেক্ট, জেনারেলি এই সিকোয়েন্সেই সাজানো থাকে। যখন দুটি অবজেক্ট থাকে, প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট, তারপর হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখানেও আমাদের
সাধারণ বইগুলোতে একটু আমাদের ভ্রান্ত ধারণা তৈরি হয়, বা এইভাবেই ব্যাখ্যা করা থাকে যে দুটি অবজেক্ট যখন থাকে, ইনডিরেক্ট অবজেক্ট মানেই এখানে আমাদের একটা ধারণা দেওয়া হয় যে ব্যক্তিবাচক, ঠিক আছে, আর বস্তুবাচক যে অবজেক্টটি সেটাই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কিন্তু এটা কখনোই নয়। ব্যক্তিবাচক অবজেক্টও কি হতে পারে? ডিরেক্ট অবজেক্ট হতে পারে। ধরো আই নো হিম, এখানে যেমন মি আছে কি ইনডিরেক্ট অবজেক্ট। এবার শি নোজ মি, তিনি আমাকে চেনেন বা জানেন, শি নোজ মি, সেখানে কিন্তু মি হচ্ছে কি অবশ্যই ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। তো যার জন্য তোমরা জাস্ট মনে রাখবে যে যখন দুটি অবজেক্ট থাকবে, প্রথম যেটি সেটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, পরেরটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এবার এই ধরনের, এটা যেহেতু সিকোয়েন্স, ইনডিরেক্ট অবজেক্ট আগে তারপর ডিরেক্ট অবজেক্ট, এই সিকোয়েন্সটা আমরা একটু চেঞ্জ করতে পারি, আমরা অন্যভাবেও লিখতে পারি। যদি আমরা ডিরেক্ট অবজেক্টকে আগে নিয়ে আসি তখন কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট শুধুমাত্র তারপরে বসতে পারবে না। আমরা এটা কখনোই করতে পারি না, শি গেভ আ পেন মি। যখন আমরা ডিরেক্ট অবজেক্টকে আগে নিয়ে আসব তখন আমাদের ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ আমরা ওখানে ব্যবহার করব। তখন এটা কি হবে? শি গেভ আ পেন টু মি। টু এখানে আমাদের প্রিপোজিশন, এবং কিছু ভার্বের পর কি বসে? ফর, ঠিক আছে। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজ এখানে আমাদের ব্যবহার হতে পারে যদি আমরা সিকোয়েন্সটাকে চেঞ্জ করি, ডিরেক্ট অবজেক্টকে যদি আগে নেই। বোঝা গেল? তো যার জন্য এখানে দেখো এই প্যাসিভটা কি হচ্ছে এবং ইনডিরেক্ট অবজেক্ট কি? ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলে? তাহলে আমরা যদি এটা জানি তাহলে এটাও ক্লিয়ার হয়ে যাবে যে হোয়াট ইজ ইনডিরেক্ট অবজেক্ট। যেমন আমরা ডিরেক্ট অবজেক্ট জানলাম, তাহলে ইনডিরেক্ট অবজেক্টস হচ্ছে, ইনডিরেক্ট অবজেক্টস রেফার টু পিপল অর এন্টিটিস, এখানেও ঠিক ওই ব্যক্তি, বস্তু বা যে কোনো এক্সিস্টেন্সকে বোঝাচ্ছে। পিপল অর এন্টিটিস দ্যাট ক্যারি দ্য সেমেন্টিক রোল অফ গোল, লক্ষ্য, রেসিপিয়েন্ট অর বেনিফেক্টিভ অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট, ঠিক আছে। তাহলে এক কথায় আমরা বলতে পারি, এত কিছু না মনে রাখলেও আমরা বলতে পারি যে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে রিসিভার অর রেসিপিয়েন্ট অফ দি অ্যাকশন। এই যে গেভ, এখানে অ্যাকশন কি? গিভিং, দি ইভেন্ট অফ গিভিং, দেওয়া। তাহলে এই দেওয়াটা কাকে দেওয়া হয়েছে? মি, আমাকে। শি গেভ মি, সে আমাকে দিয়েছিল। তার মানে আমি এখানে রিসিভার, রিসিভার অর রেসিপিয়েন্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্টের মধ্যে যে পিপল বা এন্টিটিস রয়েছে, পিপল বা এন্টিটিস রয়েছে, সেটা মেনলি কি করছে এখানে? এখানে তোমার ক্যারি আউট দ্য সেম্যান্টিক রোল অফ গোল হতে পারে, লক্ষ্য, রেসিপিয়েন্ট হতে পারে, বা বেনিফেক্টিভ অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। এটা বেনিফেক্টিভ মানে বেনিফ্যাক্টরও আমরা বলতে পারি, যে ইনডিরেক্ট অবজেক্ট রিসিভার অফ দি অ্যাকশন, রেসিপিয়েন্ট অফ দি অ্যাকশন অর বেনিফ্যাক্টর অফ দি অ্যাকশন, ঠিক আছে। এবার এই ধরনের সেন্টেন্সের যখন ভয়েস চেঞ্জ করব তখন আমরা দুইভাবেই করতে পারি। আমরা ডিরেক্ট অবজেক্টকে প্রেফার করব। ডিরেক্ট অবজেক্ট যদি আমরা সাবজেক্ট হিসাবে নেই তাহলে কি হবে? ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসাবে নিলে, যেহেতু ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্টের আগে চলে আসলো, আমাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে। অর্থাৎ এটার ভয়েস চেঞ্জ কীভাবে হচ্ছে? এ পেন, এটা জানি সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই ওয়াজ ওয়ার বসবে, সিম্পল পাস্ট ওয়াজ ওয়ার। এ পেন ওয়াজ গিভেন, গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। তারপরে দেখো শুধু মি বসেনি, মি এর আগে কি বসানো হয়েছে? টু। এটা কিন্তু আর অবজেক্ট থাকলো না, এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল, টু মি, ঠিক আছে।
তারপর যে বাই ফ্রেজটি যেটা রয়েছে, বাই অ্যাক্টিভে কি আছে সাবজেক্ট, সি আছে প্রোনাউন, কি হয়েছে হার। বোঝা গেল? এবার আমরা ঠিক এইভাবেও করতে পারি, আমরা ইনডিরেক্ট অবজেক্টকেও সাবজেক্ট করতে পারি। ঠিক আছে? তখন কিন্তু কোনো প্রিপোজিশনের প্রয়োজন হবে না, যেহেতু ইনডিরেক্ট অবজেক্টটি আগে আছে, আগেই থাকলো, তারপর ডিরেক্ট অবজেক্ট থাকলো, তাই এখানে আর কোনো প্রিপোজিশন প্রয়োজন হবে না। অর্থাৎ এটা কিভাবে করা যাবে, আই যদি সাবজেক্ট হয়, আই ওয়াজ গিভেন আ পেন বাই হার। ঠিক আছে? তো আশা করছি অনেকটাই ক্লিয়ার করাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি ইম্প্যাক্ট দ্য স্পোকেন ইংলিশ ক্লাব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? এবং এরপরে ভয়েস চেঞ্জের ওপর স্পেশালি বিভিন্ন যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলোর আলাদা কিছু নিয়ম আমাদের জানতে হয় ভয়েস চেঞ্জ করার জন্য, সেগুলোর ওপর ভিডিও আমি আপলোড করব। ওকে, টুডে আপ টু দিস, থ্যাংক ইউ।